শেখ হাসিনা একটা কিছু স্বীকার করুক। হ্যাঁ, যেরকম 1996 সালে নির্বাচনের আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথমবারের মতো বললেন যে 72 থেকে 75 সালে আওয়ামী লীগ শাসনামলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটা যেন জনগণ ক্ষমা সুন্দর চোখে দেখেন। এটা একটা অ্যাপোলজি হিসেবে লোকে নিল। কিন্তু এই 2024 সালের ব্যাপারে কিন্তু তিনি এখন পর্যন্ত অ্যাপোলজিতে দূরে থাক, তিনি অ্যাকনোলজি করছেন না যে তার সরকার কোনো অপরাধ করে থাকতে পারে। সাবির ভাই, আপনি দেখেন এই যে দায় মুক্তি যে দেয়া হলো, এটার জন্য আজকে শেখ হাসিনা একটি ভাষণ দিয়েছেন, আপনি দেখেছেন নিশ্চয়ই। সেখানে তিনি এর সমালোচনা করেছেন। তার ভাষণ আপনি কেমন দেখলেন? তিনি কি বলতে চাইলেন? শেখ হাসিনার ভাষণ আসলে এই ওনার যে প্রথম ভাষণটা হয়েছিল, আমার তারিখটা মনে নেই, তারপর থেকে যত ভাষণ হয়েছে তার আমি সবগুলো শুনিনি, কিন্তু মনে হয় যেন একই কথা বারবার আমি শুনছি, একই কথা। আজকের ভাষণে যেটা ছিল যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে আগে তাকে আমি জানি যে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন না, তাকে সুদখোর বলেন, এই বলেন সেই বলেন, কিন্তু আজকে তাকে আরো অনেক অনেক অ্যাডজেক্টিভ ব্যবহার করে গালাগালি করছিলেন, সেটা আমি আগে শুনি না। তো তার মধ্যে একটা তিক্ততা সরকারের প্রতি, এই ডক্টর ইউনূসের প্রতি এবং এই কেয়ারটেকার সরকারের প্রতি যে তিক্ততা, সেটার পরিমাণ আমার মনে হয় দিনকে দিন বাড়ছে। আর এই যে দায়বদ্ধতার কথা বলছেন যে পুলিশ হত্যা, এখন সেটা হচ্ছে এক ধরনের, আমি বলবো তাদের এটা একটা রাজনৈতিক কৌশল। কারণ ওনারা একদিকে বলছেন যে জুলাই আগস্টে যারা মারা গেছেন তাদের কেউ পুলিশ মারে নাই, কারণ কি তাদের শরীর থেকে যে বলছেন যে মুগ্ধ টুগ্ধ, তাদের শরীর থেকে 7.62 ক্যালিবারের বুলেট বেরিয়েছে। তো এখন কথা হচ্ছে যে 7.62 ক্যালিবারের বুলেট নাকি পুলিশ ব্যবহার করে না, তাহলে ব্যবহার করেছে কে, এটা প্রশ্ন তারা তুলেন। কিন্তু অসংখ্য ভিডিওতে দেখা গেছে যে পুলিশের সাথে, পুলিশ না এমন লোকজন অন্য অস্ত্র, পুলিশের ইস্যু করা অস্ত্র না অন্য অস্ত্র হাতে কিন্তু ওই বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটছিল। এরা কিন্তু পুলিশের ছত্র ছায়াতেই কাজ করছিল এবং এদেরকে অনেকেই ধরে নিয়েছে এরা হয় ছাত্রলীগ নয় যুবলীগ নয় আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট। কাজেই এই গুলিগুলা যে তাদের কর্মীরা করেনি তার তো কোনো প্রমাণ নেই। সো ধরে নেওয়া হচ্ছে যে এই যে বিক্ষোভকারীরা মারা গেছে তারা আইন শৃঙ্খলা বাহিনী না হয় সরকারি বাহিনীর গুলিতে মারা গেছে। কিন্তু শেখ হাসিনা আজ পর্যন্ত স্বীকার করছেন না যে এই যে 844 জন সরকারি হিসেবে নিহত, সরকারি হিসেবে, বেসরকারি হিসেবে তো অনেকে 1400 2000 বলে বসে, কিন্তু সরকারি হিসেবে 844 জন নিহত। এদের এখানে একটু আমি বলি স্যার, এখানে 1400টাও ঠিক আছে, 800 জন ঠিক আছে। 800 জন মারা গিয়েছেন আসলে ওই স্পেসিফিকলি আন্দোলনের সময়। এখানের মধ্যে কথা হচ্ছে যে 1400 বাকি লোকগুলো কিন্তু 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পরে পাল্টা হামলার মাধ্যমে নিহত হওয়া পুলিশ সদস্য সহ আর অনেক কিছু এটার মধ্যে আছে। মানে ওই অংশটুকু যাতে স্বীকার করা হয়নি, মূলত আওয়ামী লীগের লোক বলে এক ধরনের জনবিশ্বাস আছে। হ্যাঁ, আমি 840 জনের কথা বলছি কারণ বাংলাদেশ সরকার নাম প্রকাশ করেছে, অন্যদের নাম প্রকাশ করেনি। কিন্তু শেখ হাসিনা এদের কারো মৃত্যুর দায় পুলিশের ঘাড়ে চাপাচ্ছে না, নিজের দলের ঘাড়ে চাপাচ্ছে না। 1 বছর পার হয়ে গেছে, তিনি কিন্তু স্বীকারই করছেন না যে এই আন্দোলনে পুলিশ বা তার দলের অ্যাকশনের কারণে কেউ মরে থাকতে পারে। তো এই জিনিসটা কিন্তু মানুষ একেবারে মানে এটা গ্রহণযোগ্য না মানুষের কাছে, মানুষের কাছে এটা গ্রহণযোগ্য না। তারা চায় যে শেখ হাসিনা একটা কিছু স্বীকার করুক। হ্যাঁ, যেরকম 1996 সালে নির্বাচনের আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথমবারের মতো বললেন যে 72 থেকে 75 সালে আওয়ামী লীগ শাসনামলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটা যেন জনগণ ক্ষমা সুন্দর চোখে দেখেন। এটা একটা অ্যাপোলজি হিসেবে লোকে নিল। কিন্তু এই 2024 সালের ব্যাপারে কিন্তু তিনি এখন পর্যন্ত অ্যাপোলজিতে দূরে থাক, তিনি অ্যাকনোলজি করছেন না যে তার সরকার কোনো অপরাধ করে থাকতে পারে। তো এই জিনিসটা এখনো তার মধ্যে আছে এবং তিনি এখনো মনে করছেন যে আওয়ামী লীগ আমলে যেসব উন্নতি হয়েছে, বিভিন্ন খাতের উন্নতি ফিরিস্তি তিনি আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন, এবং এগুলো মনে রেখেই মানুষ তাদেরকে আবার ফিরিয়ে আনবে। কিন্তু এটা যদি নির্বাচন হতো, নির্বাচনের সময় সব বলা যায়, কিন্তু এর মাঝখানে যে একটা বড় আন্দোলন হয়ে গেছে, সেই আন্দোলনে হাজার খানেক লোক মারা গেছে, এই জিনিসটা তো হ্যান্ডেল করতে হবে। কারণ এই 1000 মৃত্যু হচ্ছে শেখ হাসিনার বর্তমান অবস্থান এবং তার যে অ্যাচিভমেন্ট বাংলাদেশের অর্থনৈতিক, সেগুলোর মধ্যে একটা বিরাট একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে। এই পাহাড়টাকে যতদিন তিনি সরাতে না পারবেন ততদিন মানুষ আর তাকে ওই উন্নয়নের সাথে তার নাম আর মিলিয়ে দেখতে পারবে না। জি, আরিফ জেব থেকে আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার ভাষণ কেমন শুনলেন?
না, আমি শুনি নাই। আমি ইনফ্যাক্ট সারাদিন বিজি ছিলাম, এখন শুনবো। কিন্তু আমার কাছে শেখ হাসিনার আগের ভাষণগুলো কিছু কিছু শুনেছে। আমার কাছে মনে হচ্ছে যে নতুন কিছু যদি যুক্ত না করতে পারেন, তাহলে আহ, এই ভাষণগুলো থেকে আজকের ভাষণটা শোনার দরকার ছিল। আমি একটু পরে শুনবো, আসলে সারাদিন বিজি ছিলাম, মাত্রই বাসায় ফিরলাম। ইন দ্যাট কেস নতুন কিছু যুক্ত করতে হবে, নতুন বক্তব্য দিতে হবে, এবং এগুলো স্পেসিফিক করতে হবে। জুলাই ডিল আওয়ামী করতে লীগের হবে। পরিকল্পনা কি? এটা কি দেখেন, বোঝেন কিছু? বুঝি নাই, আবার আওয়ামী একটু লীগের পরিকল্পনা কি? এটা কি কিছু দেখা যায়, বোঝা যাচ্ছে আওয়ামী কিছু? লীগের এখনো এখনো কোনো দৃশ্যমান পরিকল্পনা আমার চোখে পড়ছে না। তারা বেশ যে একটু হচকচিয়ে গেছেন, বোঝাই যাচ্ছে। এই অবস্থা থেকে তাদের উত্তরণটা হয় নাই। এক কারণ, এটা আমি আওয়ামী লীগের দোষ দিই না, মূল যে জিনিসটা আগেও বলছিলেন যে এই মেটিকুলাস ষড়যন্ত্রের একটা অংশ, আমার ধারণা আওয়ামী লীগের একটা বড় অংশ এখনো মুশতাক টাইপের লোকজন এখনো আওয়ামী লীগে আছে, এবং একটা লিডারশিপ পর্যায়ে আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে। শেখ হাসিনার কে পর্যবেক্ষণ করে আমার যেটা মনে হয়েছে ইদানিং, যে তিনি আসলে ওদেরকে চিহ্নিত না করা পর্যন্ত সংগঠনটাকে ক্লিন করার দিকে যাচ্ছেন না। এবং এই কারণে দেখবেন উনি ছাড়া কেউ কিন্তু খুব রেগুলার কথা বলে না। মানে বিভিন্ন জায়গায় হুটহাট ছোটখাটো কথার বাইরে খুব যে একটা শার্প এঙ্গেজমেন্ট আছে তাদের, এটা মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে তারা ধীরে চলো নীতিতে আছে। আমার কাছে মনে হচ্ছে তারা এক ধরনের মুডে আছে, যে দেখ রাজাকার তো আনলি, এখন দেখ টিএসসি তে গিয়ে নিজামের ছবিতে সালাম দিয়ে, এই মুডে আছে। এবং এখন আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, যে ডক্টর ইউনূস বলছেন যে যারা জুলাই আগস্টে, মানে গত বছরের জুলাইতে মারা গিয়েছেন, তাদের শহীদদের একটা তালিকা উনি ওইখানে করবেন জাদুঘরে। আর যারা অন্য ধর্মের মারা গেছেন তাদের জন্য একটা বোর্ড থাকবে। তো বাংলাদেশের বৈষম্যহীন আন্দোলন করতে গিয়ে আমরা কখনোই, আমি নিজে 90-এর দশকে ছিলাম, লোকজনের মানে ছাত্র ছিলাম মনে, কখনো যে কেউ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কেউ যে আমার সাথে মিছিল করতেছে, সে মারা গেলে যে আলাদা তালিকায় যাবে, এটা কল্পনা করে। তো বৈষম্যহীন মানে মুক্তিযুদ্ধের তালিকায় কিন্তু কোথাও এরকম করা হয় না যে হিন্দু শহীদ এতজন, মুসলমান এতজন, এটা চালু হয়েছে। তো এই সবগুলা লোকজনকে দেখার জন্য আমার মনে হচ্ছে আওয়ামী লীগ বসে বসে অপেক্ষা করছে যে ঠিক আছে ওগুলো হোক, তারপরে আমরা দেখি কি করি। সাবির মুস্তাফা, আপনি কি আওয়ামী লীগের কোনো পরিকল্পনা আপনার কাছে দৃশ্যমান লাগে? না, আমি যেটা বলছিলাম, শেখ হাসিনার ভাষণ শুনলাম এবং সেখানে কোনো পরিকল্পনার কোনো আভাস পেলাম না, বা আত্ম উপলব্ধি বা আত্মসমালোচনা বা সেলফ অ্যাসেসমেন্ট যেটা তাদের করার প্রয়োজন। এত বড় ঘটনার পরে যে কোনো একটা নির্বাচনের পরাজয়ের পরে একটা দল একটা সেলফ অ্যাসেসমেন্ট করে যে কি হলো, আমরা কি করলাম যে কারণে মানুষ আমাদের উপর এত ক্ষেপে আর ভোট দিল না। আর অথচ একটা দল গায়েব হয়ে গেছে, মানে জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড। একটা গভর্নমেন্ট ডিসঅ্যাপিয়ার্ড, পার্লামেন্ট ডিসঅ্যাপিয়ার্ড, একটা সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রাইম মিনিস্টার ডিসঅ্যাপিয়ার্ড। সেখানে তারা একটা এই এই কথাটা আমাদের পুরোটা ঠিক না, মানে এটা আমরা বলি ঠিক। প্রায় 150 এমপি কে তো অ্যারেস্ট করে রেখে দিয়েছে। হ্যাঁ, অ্যারেস্ট করেছে, কিন্তু তারা তো যে পাওয়া না গেলে এদেরকে অ্যারেস্ট করলো কোথা থেকে? তারা তো গায়েব হয়ে গেছিল, কিন্তু পরে ধরা হয়েছে তাদেরকে। কিন্তু আমি বলছি যে এরা সিনে নাই। এবং এই লন্ডনে দু একজনের সাথে কথা হয়েছে আমার, প্রাক্তন আওয়ামী লীগ মন্ত্রিসভার সদস্য, এবং তারা অভিযোগ করছেন যে আমরা ওখানে দাঁড়াতে গেলেই গ্রেফতার করে, দাঁড়াতে গেলেই অ্যাটাক করে। সো এটা যতদিন হতে থাকবে আমরা কিভাবে একটা পরিকল্পনা করতে পারবো। কিন্তু মনে হলো আমার কাছে যে ইনাদের মধ্যে আসলে তেমন কোনো কোঅর্ডিনেশন নেই। যে যেখানে পারে পালিয়েছে, এবং যে যেখানে আছে সেখানে আছে, এবং তারা খুব যে ভালো আছে তাও না। এই যে লোকে বলে না আওয়ামী লীগ হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করেছে, তো ওই টাকাগুলো কোথায় এসে এগুলোর সদ্ব্যবহার কিভাবে হচ্ছে আমি জানি না। বাট এই মুহূর্তে আওয়ামী লীগের মধ্যে আদৌ কোনো পরিকল্পনা হচ্ছে কিনা বা কোনো নেতৃত্বের কোনো পরিবর্তন এখনো পর্যন্ত আমরা শুনি যে ওবায়দুল কাদের তিনি এখনো সাধারণ সম্পাদক আছেন, যে ওবায়দুল কাদেরকে নিয়ে এত সমালোচনা, এবং যাকে আন্দোলনের শেষ কয়েকটা দিন খুঁজেই পাওয়া যায়নি। আমি তার একটি সাক্ষাৎকার করেছিলাম, তিনি সেখানে আমাকে বলেছিলেন ডিসেম্বরে কাউন্সিল আছে, তখন সিদ্ধান্ত হবে যে পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন। তাহলে তো একটা পরিকল্পনা, আপনি জানেন পরিকল্পনার কথা, আমি এটা শুনিনি। আমার অনুষ্ঠানে আমার সাক্ষাৎকারে বলেছিলেন, এই এক সপ্তাহ হয়নি এখনো। আচ্ছা, ডিসেম্বরে যদি তারা কাউন্সিল করেন, কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় সিদ্ধান্ত হবে যে ফেব্রুয়ারি ইলেকশনে তারা কোনো তাদের সদস্যদেরকে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করাবেন কিনা। আজকে ডক্টর ইউনূসের ঘোষণা দেখে কি মনে হলো যে ধরেন তারা ফেব্রুয়ারিতে হয়তো একটা নির্বাচনও হয়ে যাবে এবং আওয়ামী লীগকে ছাড়াই হয়তো হয়ে যাবে, তাই নয় কি?
হ্যাঁ, এখন তো আওয়ামী লীগ তো তাদের নিবন্ধন তো স্থগিত, কাজেই এবং নৌকা মার্কাকেও মানে রিমুভ করা হয়েছে তালিকার, এই প্রতীকের তালিকা থেকে। কাজেই তাদের এই মুহূর্তে ইলেকশন করার কোনো সুযোগ পাবে বলে আমার মনে হয় না, আনলেস যদি আন্তর্জাতিক কোনো চাপ আসে ইউনুসের উপর। আর ইউনুস তো আবার আন্তর্জাতিক চাপের প্রতি একটা ইয়ে আছে, তার দুর্বলতা আছে। এবং কিছু কিছু লোকে বলছে, যেরকম ফলকার টুর্ক, যে মানবাধিকার সংস্থার প্রধান, সে বলেছে যে এটা ঠিক না, আওয়ামী লীগকে, একটা দলকে নিষিদ্ধ করে বাইরে রেখে নির্বাচন করা ঠিক না। কিন্তু এটা হচ্ছে একটা ভালো উপদেশ, এটা চাপ না, এটা উপদেশ দিচ্ছে সে একটা বন্ধুকে। এখন ওই বন্ধু সেই উপদেশ নিবে কিনা, বা তার আশেপাশে যারা আছে, তার নিয়োগকর্তা যারা ছাত্ররা, তারা সেই উপদেশ তাকে মানতে দিবে কিনা, সেটা হচ্ছে আরেকটা বিষয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগকে যদি আপনি অ্যালাউ করেন ইলেকশন করতে, তাদের প্রার্থীরা আদৌ তাদের প্রার্থীদের মানে ফর্ম জমা দিতে গেলে তাদেরকে পিটায় বার করে দিবে কিনা, এর কোনো গ্যারান্টি তো নাই। সেই মানে নিরাপত্তা কে দিবে, পুলিশ না আর্মি? জি জি। আরিফ জেবতিক, আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন, আরিফ জেবতিক শুনতে পাচ্ছেন? জি, আপনি দেখেন এনসিপির 4 নেতা হঠাৎ করে তারা কক্সবাজার গেলেন এবং সব জায়গায় চাউর হয়ে গেল যে তারা ভলগার টুর্কের সঙ্গে বৈঠক করছেন। বিষয়টি কি বলুন তো? না, ভলকার টুর্ক না, পিটার হাস। ও সরি, পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন। হ্যাঁ সরি, পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন। বিষয়টি কি জানা আছে আপনার? সাবির ভাই, আপনার জানা আছে নিশ্চয়ই। না, ব্যাপারটা হচ্ছে যে তারা যে কক্সবাজার গিয়েছিল সেটা প্রমাণিত, তারা নিজেরাই স্বীকার করেছে। কিন্তু পিটার হাস যে সেখানে ছিলেন সেটা প্রমাণিত না, এটা স্রেফ গুজব। সো গুজব, একেবারেই গুজব। আমারও মনে হয় এটা গুজব, কারণ পিটার হাস এখন ওয়াশিংটন ডিসিতে অবস্থান পিটার হাস না থাকলে করছেন। কোনো হাঁস ওইখানে আছে, মানে হাঁস না হলে মুরগি আছে, এটা আপনাকে মানতে হবে। 5 আগস্টের মতো এত বড় ঘটনা, মনে করেন যারা গিয়েছে তাদের জীবনে কি কখনো আর ঘটবে? মানে আমার আপনার জীবনে কি এর চেয়ে মানে এত বড় রাজনৈতিক ঘটনা কি আর ঘটবে? সুতরাং এই জায়গাটার কেন্দ্র যারা নেতা, তারা তো আমি আপনি না যে না রহিম বরকত জব্বার ছুটি পাইছি কক্সবাজার চলে গেলাম, আমাদের তো ভাই এখানে কোনো কাজ। ওরা এই লাইমলাইট রেখে এই গুরুত্বপূর্ণ সময় কক্সবাজার বেড়াইতে গেল 5 আগস্ট, মানে এত বোধহয় আবার আমাদেরকে ভাবাটাও বোধহয় ঠিক না। মানে আমাদের বাঙালিদের আইকিউর উপরে ওনাদের এত অসম্মান করা ঠিক না। তাহলে গেছে কোন একটা কারণে গেছে, জরুরিতে গেছে। কি কারণে গেছে? আমার সোর্স বলছে যে নির্বাচনের স্পেসিফিক তারিখ আজকে ঘোষণা যাতে না হয়, কারণ তাদের আরো অনেক সময় দরকার আছে, চাঁদা টাদা তোলার ব্যাপার আছে। সো এইটা ঠেকাতে গেছে। তো ওইখানে কে বসে আছেন সেটা পিটার হাস না অন্য কে আমি জানি না, ওই ধরনের একটা আলোচনার জন্য কিন্তু খুব তড়িঘড়ি করে গেছেন। এইটা হচ্ছে জনমনের ধারণা, এবং এইটাকে আমি মনে করি জনগণেরই ধারণা সাব্যস্ত আছে। এবং আপনি দেখবেন যে ডক্টর ইউনূস কিন্তু তারিখ না দিয়ে মোটামুটি একটা রাফ কাহিনীর মধ্যে দিয়ে গেলেন আর